গ্রামের একটি বড় গাছে বাস করত এক টেকো পেত্নী। কারো মাথায় সুন্দর চুল দেখলেই পেত্নী তার সব চুল ছিঁড়ে নিত। এভাবে সে খুব আনন্দ পেত, কিন্তু কেউই কোনোদিন এই পেত্নীকে দেখতে পায়নি। এই গ্রামের সব মেয়ে বউদের সুন্দর চুল আমি নিয়ে নেব, আর ওদেরকে আমার মতো টেকো বানিয়ে রাখবো। এদিকে একই গ্রামে বাস করত সুজনের পরিবার। ওদের ছিল সুখের সংসার। ওদের ঘর আলো করে জন্ম নিয়েছিল ফুটফুটে চাঁদের মতো এক কন্যা সন্তান। ওগো, দেখেছো আমাদের মেয়েটা দেখতে কেমন চাঁদের মতো সুন্দর হয়েছে? হ্যাঁ বউ, তুমি একদম ঠিক বলেছ। ওগো, তোমার মনে আছে আমি কত করে চেয়েছিলাম যদি আমাদের একটা কন্যা সন্তান হয়, তাহলে আমি তাকে অনেক সাজিয়ে গুজিয়ে রাখবো, চুল বেঁধে দেব, ঝুটি করে দেব, আরো কত কি। হ্যাঁ গিন্নি, মনে থাকবে না কেন? সবই মনে আছে। আর আমি চাই তোমার এই সব ইচ্ছায় যেন পূরণ হোক। তাই যেন হয়। আর আমি চাই আমাদের মেয়ের মাথায় যেন অনেক ঘন কালো রেশমি চুল হোক। আমি রেশমি চুল ভীষণ পছন্দ করি। কবে যে মেয়েটা একটু বড় হয়ে উঠবে। আরে গিন্নি, সব হবে। আমার তো মনে হচ্ছে তুমি আর তরে সইতে পারছো না। হা হা হা। এভাবে হাসি খুশি মাঝে ভালোই ওদের দিন কাটতে থাকে। দেখতে দেখতে ওদের মেয়েটাও বেশ বড় হয়ে ওঠে। সে দেখতে ছিল যেমন সুন্দর, ও তার মাথার চুলগুলো ছিল তেমন সুন্দর রেশমি কালো ঝলমলে। রত্না তার মেয়ের চুলের অনেক যত্ন করত। রেশমি, মা এদিকে আয় তো দেখি, চুলগুলোতে একটু তেল দিয়ে দুটো ঝুটি করে দেই। এমন ভর দুপুরেতে খোলা চুলে বাইরে বের হোস না। আমি এখন খেলতে যাব, আমার হাতে এখন চুলে তেল দেওয়ার মতো কোনো সময়ই নেই। তাছাড়া সবাই আমাকে বলে আমার চুল এইভাবেই দেখতে বেশি সুন্দর। আমি এখন খেলতে যাচ্ছি। এই ভর দুপুরে তুই খোলা চুলে বাইরে বের হলে দেখবি তোকে পেট নিয়ে এসে চুল ছিঁড়ে দেবে। তখন বুঝবি কেমন লাগে। তোর দাদির কাছে পেতনি গল্প শুনেছিলি, ভুলে গেছিস? এসব পেতনি আবার সত্যি সত্যি হয় নাকি? দাদি বলেছে এখন পর্যন্ত গ্রামের কেউই পেতনিকে দেখেনি। আমাকে পেতনির ভয় দেখিয়ে তুমি চুল বাঁধতে পারবে না। আমি গেলাম। দিনে দিনে একটা বাদর তৈরি হচ্ছে। দাঁড়া, আজ আসুক তোর বাবা বাড়িতে। কি হয়েছে গিন্নি? আমি আবার কি করলাম? তুমি আবার কি করতে যাবে? করেছে তোমার মেয়ে। বললাম আয়, এমন ভর দুপুরে খোলা চুলে বাইরে গেলে পেতনি ধরবে। চুলগুলো একটু বেঁধে দেই, কিন্তু কে শোনে কার কথা? গিন্নি, মেয়েটাকে একটু নিজের মতো করে থাকতে দাও না। এখনই তো খেলার বয়স নাকি? আর এসব ভূত পেতনি, এসব আসলে কিছুই হয় না। আমি ঘরে যাচ্ছি, আমাকে খাবার দিয়ে যাও। কবিতা, এই কবিতা, বাইরে আয়, খেলতে যাবি না? রেশমি অনেকক্ষণ ডাকাডাকির পরেও কবিতাদের বাড়িতে কাউকে দেখতে পেল না। অনেকক্ষণ ডাকাডাকির পরেও তো কাউকে দেখতে পেলাম না। এসেই যখন পড়েছি, আর একটু না হয় অপেক্ষা করি। তা না হলে এখন বাড়িতে গেলে মা পরে আসতে দেবে না। কবিতা ছিল রেশমির বান্ধবী। সেদিন কবিতা তার নানি ও খালার সাথে বাজার থেকে বাড়ি ফিরছিল, আর ঠিক তখনই টেকো পেতনির কবলে পড়ে তারা। একটা মেয়ে যাচ্ছে, ওর চুলগুলো তো বেশ সুন্দর। যাই, আর দেরি না করে এক্ষুনি গিয়ে ওর চুলগুলো নিয়ে নেই। ওরে বাবারে, মরে গেলাম রে! কে যেন আমার চুলগুলো যেন ছিঁড়ে নিচ্ছে। কে তুমি? ছাড়ো আমাকে! ওরে বাবারে, মরে গেলাম রে! ওরে বাবারে, মরে গেলাম রে!
বাবা রে, এ দেখি এক পেকু পেতনি। হায় হায় হায়, আমার মেয়ের চুলগুলো চিনে কি অবস্থা করেছ। আমার মেয়ের যে বিয়ে ঠিক হয়েছিল আগামী সপ্তাহে, এখন কি করে আমি মেয়েটাকে বিয়ে দেব? কি বলবো আমি পাত্রপক্ষকে? এমন সর্বনাশ তুমি কেন করলে? এই শয়তান বুড়ি, একদম চুপ। বেশি বার বাড়লে তোর অবস্থাও তোর মেয়ের মতোই হবে। তোর চুলগুলো নিতে আমি দুইবার ভাববো না, এই বলে দিলাম। ভালো চাস তো প্রাণ নিয়ে এখনই কেটে পড়। সেটাই বরং ভালো ছিল, তুই আমার চুলগুলোই নিয়ে নিতি। আমার মেয়ের চুলগুলো তুই কেন নিলি শয়তান টেকো পেতনি? এখন আমার মেয়েকে আমি কিভাবে বিয়ে দেব? কি বললি তুই আমাকে, শয়তান বুড়ি? তোর এত বড় সাহস, তুই কিনা আমাকে টেকো পেতনি বললি? দাঁড়া, আজকে তোর চুলগুলো ছিঁড়ে আমি তোর কি হাল করি দেখ শুধু। ওরে বাবা রে, মরে গেলাম রে শয়তান পেতনি, মানুষ নেবে ছাড়ো ঠিক। ওরে বাবা রে, মরে গেলাম রে। তোদের মা মেয়ে দুইজনকে দেখে আমার খুব হাসি পাচ্ছে। আমাকে টেকো বলো, তাই না? দেখ এখন কেমন লাগে। যাক, ভাগ এবার চোখের সামনে থেকে দূর হ। এরপর ওরা বাড়ি ফিরে আসে ও ওদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ওরা বাড়িতে এসে সবাইকে বলতে থাকে, আর রেশমিও সে ঘটনাগুলো শুনতে থাকে। তার মানে কি মায়ের কথাই সত্যি? তাহলে কি আসলেই কোনো পেতনি বলে কিছু আছে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। যাই, বাড়ি গিয়ে মাকে সব কথা খুলে বলতে হবে। এই বলে রেশমি বাড়িতে চলে গেল। উফ, আজ একসাথে দুই মা মেয়েকে চুল ছিঁড়ে টেকো বানাতে পেরে কি যে আনন্দ হচ্ছে না, ভাবলেই কেমন হাসি পাচ্ছে। আরবার যদি কাউকে এমন টেকো বানিয়ে দিতে পারতাম, খুব ভালো হতো। হাতটা কেমন যেন খসখস খসখস করছে। যাই, এভাবে জায়গায় বসে থেকে কোনো কাজ হবে না। আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে ঘুরে দেখব। সুন্দর চুল দেখলেই তাকে আবার টেকো বানিয়ে ফেলবো। এই বলে টেকো পেতনি ওর জাদুর ঝাড়ুতে বসে সুন্দর চুলের খোঁজে বেরিয়ে পড়ল। মা মা, জানো আজ কবিতার খালা আর ওর নানিকে কোত্থেকে জানে এক টেকো পেতনি নাকি বাড়িতে ফেরার পথে চুল ছেড়ে টেকো করে দিয়েছে। চুল ছাড়া দেখতে ওদের যে কি অদ্ভুত লাগছিল সে যদি তুমি দেখতে। কি বলিস কি এসব? আমার তো শুনেই কেমন ভয় করছে। ওদের আর কোনো ক্ষতি করেনি তো পেতনি? না মা, পেতনি ওদের অন্য আর কোনো ক্ষতি করেনি। ও কারো ঘাড়ও মটকায়নি। ও শুধু সুন্দর চুল দেখলেই তা সহ্য করতে পারে না। ও চাই সবাই ওর মতো যেন টেকো হয়ে থাকুক। সুন্দর চুল দেখলেই ও সেগুলোকে ছিঁড়ে ওর মধ্যে টেকো বানিয়ে দেয়, আর এটা করেই ও খুব আনন্দ পায়। এমনিতেই তোকে নিয়ে আমি পারি না, তারপরে আবার এসব শুনে তোকে নিয়ে তো আমার চিন্তা আরো বেড়ে গেল। আজ থেকে তোর বাড়ির বাহিরে যাওয়া একদম বন্ধ। যদি তুই আমার কথা না শুনিস তাহলে তোর পা ভেঙে আমি ঘরে বসিয়ে রাখবো, এই বলে দিলাম।
ভালো বিপদে পড়লাম তো। তোমাকে ভালো মনে করে কথাগুলো বললাম, আর এখন তুমি আমাকে বাড়ির বাইরে যা বন্ধ করে দিলে। এই মেয়ে শোন, আর একটা কথা যদি বেশি বলেছিস তাহলে কিন্তু একদম ভালো হবে না। এই বলে দিলাম, অনেকবার বেরিয়েছিস তুই। বাড়ির এই উঠানের সামনে এক পা যদি ফেলিস না, দেখিস কি করি তোকে আমি। চল এখন, চুলগুলো বেঁধে দেই, নয়তো পেতনি ধরবে তোকে। বারে, চুল বেঁধে আর কি হবে? বাড়ির বাইরে যাওয়া তুই বন্ধ করে দিলি। ওই পেতনিকে আমাকে বাড়িতে এসে চুল ছিঁড়ে টেকো করে দেবে? বুঝেছি, ওই পেতনির হাতে চুল টানা না খাওয়া পর্যন্ত তোর শিক্ষা হবে না। এই বলে রত্না সেখান থেকে চলে গেল। আর এদিকে সুন্দর চুলের খোঁজ করতে থাকা টেকো পেতনির চোখে হঠাৎ করেই রেশমি পড়ে গেল। মা গো মা, কি সুন্দর ঝলমলে মিচমিচে কালো রেশমি চুল। এমন সুন্দর চুল তো আগে কখনোই দেখিনি। এখনই যাই, এই চুলগুলো আমি এক্ষুনি নিয়ে নেব ওর মাথা থেকে, আর ওকেও আমার মতো টেকো বানিয়ে দেব। আর দেরি কেন, এক্ষুনি যাই। এই বলে টেকো পেতনি রেশমির কাছে যায়। কি যেন মনে হচ্ছে আমার চুলগুলো পিছন থেকে টেনে ধরলো। ওরে বাবারে, মনে হচ্ছে চুলগুলো ছিঁড়েই যাবে। কে কে তুমি? ছাড়ো আমাকে। মেয়ের চিৎকার শুনে রত্না ঘর থেকে বের হয়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। রেশমির সব চুলগুলো কেটে নিয়ে টেকো পেতনি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। হায় হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল গো! কে কোথায় আছো? পেতনিটাকে ধরো, ও যে আমার মেয়ের সমস্ত চুলগুলো কেটে নিয়ে চলে গেল। রত্নার চিৎকার শুনে আশেপাশের কিছু মানুষ সেখানে জড়ো হলো, আর তার কিছুক্ষণ পরেই সুজনও বাড়িতে ফিরল। বাবা, দেখো, ওই পেতনি আমার কি অবস্থা করেছে। আমাকে কেমন টেকো বানিয়ে দিয়েছে। ও গ্রামে যারই সুন্দর চুল দেখে তার চুলগুলো নিয়ে তাকে টেকো করে দিয়ে চলে যায়। আমাকে কি এখন থেকে এমনই টেকো হয়ে থাকতে হবে বাবা? তুই কোনো চিন্তা করিস না মা, ওই টেকো পেতনিকে আমি উচিত শিক্ষা দেব। আমি এক্ষুনি যাচ্ছি কবিরাজের বাড়িতে। তোকে কত করে বললাম আয় চুলগুলোকে বেঁধে দেই, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। যদি তখন তুই আমার কথাটা শুনতি, তাহলে হয়তো আজ এদিন দেখতে হতো না। আসুন কবিরাজ কাকা, দেখুন আমার মেয়ের চুলের কি অবস্থা করেছে টেকো পেতনি। সাথে গ্রামের অন্যান্য আরো কত মানুষের চুলের সে এমন অবস্থা করেছে। আপনিও টেকো পেতনি যেভাবে হোক একটা ব্যবস্থা করুন। পর কবিরাজ তার জাদু শক্তির মাধ্যমে সবার সামনে টেকো পেতনিকে হাজির করে। আমাকে কেন ডাকলি? আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, শয়তান কবিরাজ। হয়তো ভালো হবে না, এই বলে দিলাম। চুপ কর শয়তান টেকো পেতনি, যদি বেশি কথা বলিস তাহলে তোকে এক বোতলে পরে সারা জীবনের মতো মাটিতে পুঁতে রাখবো। বল, কোথায় তোর বাসা? তুই কেন এই নিরীহ মানুষের চুলগুলো নিয়ে এমন টেকো করে দিয়েছিস? তাড়াতাড়ি বল। না 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 না, আমাকে বোতলে বন্দি করবি না। আমি তোদের সব প্রশ্নের উত্তর দেব। তবে শোন, যখন আমি বেঁচে ছিলাম আমার এক জায়গায় বিয়ে হয়েছিল। আমারও অনেক সুন্দর রেশমি চুল ছিল, কিন্তু ওরা আমাকে যৌতুকের টাকার জন্য সব সময় অত্যাচার করত। তার এক পর্যায়ে আমার সুন্দর চুলগুলো ওরা কেটে নেয় ও নাক কর দিয়ে চরম অপমান করে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু আমি এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করি, আর এরপরে আমি একটা পেতনি হয়ে যাই।
টেকো পেতনি, আমি এই সুন্দর চুল হারানোর কারণে কারো সুন্দর চুল দেখলে তা কেটে নেই ও তাকে আমার মতো টেকো বানিয়ে রাখি। তোমার সাথে যারা অন্যায় করেছে তুমি তো চাইলে শুধু তাদেরই ক্ষতি করতে পারতে, কিন্তু তুমি আমাদের কেন ক্ষতি করছো? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি দেখো, চুল ছাড়া আমাদের দেখতে কতটা অদ্ভুত লাগছে। আর আমার মা আমার চুলগুলো কত যত্ন করে কত ভালোবেসে রাখতো, আর তুমি তা কেটে নিয়েছো। তুমি কি জানো আমার মা কত কষ্ট পাচ্ছে? আর পাশে দেখো, এনারও বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তুমি তার চুলগুলো নিয়ে নিয়েছো। এখন কিভাবে তার বিয়ে হবে বলো তো? তুমিও তো একসময় বেঁচে ছিলে। যদি তোমার মেয়ের সাথে কেউ এমন করতো তাহলে তোমার কেমন লাগতো বলো তো? তুমি কি কোনো মায়ের কষ্ট বোঝো না টেকো পেতনি? তুমি আমাদের সবার চুল ফিরিয়ে দাও। রেশমির মুখ থেকে কথা শুনে টেকো পেতনির মনে একটু মায়া হয়। ঠিক আছে, আমি তোদের সবার চুল ফিরিয়ে দেব, তবে আমার একটা শর্ত আছে। যখন আমি বেঁচে ছিলাম তখন আমার মাথায় যেমন সুন্দর রেশমি চুল ছিল, আমার সে চুল যদি কেউ ফিরিয়ে দিতে পারিস তবে আমি তোদের সব কথা রাখবো, আর আমি এই গ্রাম থেকে চিরদিনের মতো চলে যাব, কথা দিলাম। ঠিক আছে, তুই সবাইকে তাদের চুল ফিরিয়ে দে, তাহলে আমিও তোকে তোর হারিয়ে যাওয়া রেশমি চুল ফিরিয়ে দেব। ঠিক আছে, যদি আমি আমার চুল ফিরে পাই তাহলে আমিও তোদের সবার চুল ফিরিয়ে দিতে রাজি। তাহলে নে, এই নে তোদের সবার চুল আমি ফিরিয়ে দিলাম। এরপর সবাই তাদের চুলগুলো ফিরে পেয়ে খুব খুশি হল। আর এদিকে কবিরাজ শাকচুন্নির কথা মতো তার হারানো চুল ফিরিয়ে দিল। আর তা পেয়ে শাকচুন্নি চিরদিনের মতো সেখান থেকে চলে গেল।